সোনাইছড়া চা বাগানের রোগী দেখার কোনো পরিকল্পনা ছিল না সদ্য এমবিবিএস পাশ করা আইরিনের। সামনে তার এমডি পরীক্ষা। তাই বড় ডাক্তার মার্জনাপুর উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে সে চেয়েছিল শুধু পড়াশোনায় ডুব দিতে। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে আসে শহর থেকে বিচ্ছিন্ন নেটওয়ার্কহীন এক রহস্যময় জনপদে। সেখানে পা দিতেই আইরিন টের পায় অদ্ভুত এক জগতের। ডিসপেন্সারিতে প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ নেই, আর মৃত্যুর নিশ্চয়তা দেওয়ার মতো কোনো ডক্টর নেই। সবচেয়ে গা শিউরে ওঠা ব্যাপার হলো, কবরের পথে যাওয়ার সময় মাঝে মধ্যে মৃতদেহ উঠে বসে পড়ে। ঘটনাটি অস্বাভাবিক হলেও এই এলাকায় একেবারেই নতুন নয়। একাকী আইরিন কি পারবে এই রহস্য আর রোমাঞ্চকর গোলকধাঁধা সামলাতে? তা জানতে দেখুন পুরো এক্সপ্লেনেশন। কথা দিচ্ছি আলাদা একটা তৃপ্তি পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় সোনাইছড়া চা বাগান দিয়ে। সেখানকার চা শ্রমিকরা একটা রিচুয়াল করছিল। রিচুয়াল করার পর দুজন শ্রমিক একটা বাঁশ নিয়ে পুরো চা বাগান দৌড়াতে থাকে। এইটা করার কারণ তাদের বিশ্বাস, এভাবে রিচুয়াল করার পর জোয়ান শক্তপোক্ত দুই মানুষ পুরো বাগান ঘুরলে বাগানের প্রেত ভূত সব হাওয়া হয়ে যায়। এজন্য প্রায় সময় তারা এই রিচুয়ালটা করে। সিন শিফট করে এরপর দেখানো হয় একটা চলন্ত ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। তো ট্রেনের এক বগিতে কয়েকজন লোক বর্তমান সময়ে ডাক্তারদের কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা শুরু করে। এক লোক বলে, এখানকার ডাক্তারগুলো হচ্ছে এক একটা ডাকাত। ভিজিট নেয় অনেক টাকা, ঠিকমতো রোগীও দেখে না, কতগুলো ওষুধ শুধু লিখে দেয়। আমার ছেলের হয়েছে টয়লেটের সমস্যা, আর আমার ছেলেকে দেয় কিনা রক্ত পরীক্ষা। এই হচ্ছে এখনকার ডাক্তারের কর্মকাণ্ড। লোকটির এসব কথা শুনে পাশের সিটে বসা ডক্টর আইরিন হাসতে থাকে। এই আইরিন সদ্য এমবিবিএস শেষ করেছে। সে তার বড় আপু মার্জানের হেল্পিং হ্যান্ড হয়ে সোনাইছড়া চা বাগানে যাচ্ছে। মূলত আইরিন হেল্পিং হ্যান্ডের চেয়ে বেশি পড়াশোনার জন্যই যাচ্ছে। সামনে তার এমডি এক্সাম। মার্জান আপু তার সাথে যেতে পারছে না, কারণ মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাই আইরিনকে ফোন করে জানাই, মা কিছুটা সুস্থ হলেই আমি রাতের ফ্লাইটেই সিলেটে এসে তোমার সাথে যুক্ত হব, আর তুমি স্টেশনে আসলে রবির নামে একজন তোমাকে পিক করবে। আইরিন জানাই ঠিক আছে। এই যে আইরিন যে ডাক্তার, তা পাশের সিটের লোকটি জানতে পেরে আইরিনকে বলে, এতক্ষণ যে ডাক্তার নিয়ে এত কিছু বলেছি সেটা কিন্তু আপনাকে উদ্দেশ্য করে বলিনি, তাই আপনি কিছু মনে করবেন না। আইরিন জানায়, আমরা এসব শুনে অভ্যস্ত। একটু পরে লোকটি তার ওয়াইফকে ফোন করে ছেলের প্রেসক্রিপশন রিপোর্ট নেয়। তারপর ছেলের পটি প্রেসক্রিপশন এবং রিপোর্ট দেখায় আইরিনকে। এমন সময় আইরিন নাস্তা খেতে শুরু করেছিল। এমন কর্মকাণ্ড দেখে আইরিনের আর নাস্তা খাওয়া হয় না। পটি দেখলে কি আর নাস্তা খেতে ইচ্ছে করবে? তবুও আইরিন লোকটিকে এক ভালো ডক্টর দেখানোর সাজেস্ট করে। এর মধ্যেই ট্রেন আইরিনের স্টেশনের কাছাকাছি চলে আসলে লোকটি আইরিনকে এখানে না নেমে সিলেটে নামতে বলে। সারাদিন ঘুরে দেখার পর নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে বলেও জানায়। আইরিন বলে, আমার এসবের দরকার নেই, আমি এখানেই নামবো। লোকটি তখন আইরিনকে জানায়, জায়গাটা কিন্তু ভালো না, ডাকাত আছে। আইরিন এটা শুনে বলে, তাহলে তো ভালোই হলো, আমার একটা সঙ্গী পাবো। লোকটি কিছু বুঝতে না পারে জিজ্ঞেস করে, কি? আইরিন জানায়, আপনি ডাক্তারদের ডাকাত বলছেন না? আমিও তো ডাক্তার, তাই আমার সঙ্গীদের দেখা পাবো। তো এর মধ্যে স্টেশনে ট্রেন থামলে আইরিন নেমে যায়। স্টেশনে আগে থেকে অপেক্ষা করছিল স্থানীয় রবিন। আইরিন ট্রেন থেকে নামলে কাছে এসে পরিচয় দেয়। আইরিন মার্জান আপুকে তখন ফোন করে জানিয়ে দেয় যে সেই স্টেশনে পৌঁছে গিয়েছে। কিন্তু মার্জান আপু উল্টো ফোনে জানায়, মায়ের অপারেশন অনেক খারাপ হয়ে গিয়েছে, হাসপাতালে শিফট করতে হবে, আমি যেতে পারবো না, তাই তুমি এদিকটা সামলিও। সাথে জিজ্ঞেস করে, মৌলভীবাজার গিয়ে ভালো হোটেলে থাকবে নাকি বাগানে? আইরিন কিছু বলার আগেই মায়ের বেশি অসুস্থতায় মার্জান আপু ফোন কেটে দেয়। আইরিনের কিছু আর বলে ওঠা হয় না। এদিকে আইরিন এখানকার কিচ্ছু চেনে না, তাই সিদ্ধান্ত নেয় এখানকার বাগানের বাংলোতেই থাকবে। তাই রবিনের সাথে ভ্যানে করেই যেতে থাকে। যাওয়ার পথে জিজ্ঞেস করে, এখানে কি ডাকাত আছে? রবিন জানায়, না আপা, এখানে কোনো ডাকাত নেই, বড় জোর ছিনতাইকারী আছে, আর তারা বড় জোর ছুরির আঘাত করবে। এতে তো আপনার কোনো অসুবিধা নেই, কারণ আপনি নিজেই তো ডাক্তার। কথাগুলো শুনে আইরিন কিছুটা আনইজি ফিল করে। যেতে যেতে রাত হয়ে যায়। ঢুকে পড়ে বাগানের মধ্যে। ঢোকার পর আইরিন জিজ্ঞেস করে, এখানে সিকিউরিটির তো কোনো সমস্যা নেই তাই না? রবিন জানায়, সিকিউরিটির সমস্যা নেই, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না, এখানে এটাই সব থেকে বড় সমস্যা। আইরিন ফোন বের করে চেক করে তার ফোনের নেটওয়ার্ক। দেখে যে 2 দাগ আছে। রবিন তখন জানায়, ওই 2 দাগ হচ্ছে গরিবের মানিব্যাগের মতো। গরিবের কাছে মানিব্যাগ তো থাকে, কিন্তু টাকা থাকে না। এখানে নেটওয়ার্কের অবস্থাও এমন। আইরিন এসব শুনে ভ্যান থেকে নেমে ফোন করার ট্রাই করে, তবে নেটওয়ার্ক কোনো কাজই করে না। ভালো বিড়ম্বনার মধ্যে পড়ে আইরিন। আবার চারিদিকে শেয়াল কুকুরের আওয়াজ শুনে পরিস্থিতি আইরিনের জন্য বেশ কঠিন হয়ে ওঠে। তাই রবিনকে জিজ্ঞেস করে, বাংলোতে যেতে আর কতক্ষণ লাগবে? রবিন জানায়, এই তো 10 মিনিট।
এর মধ্যেই চলে আসে তারা বাংলোতে। বিশাল বড় বাংলো দেখে আইরিনের ভালোই লাগে, কিন্তু এত বড় বাংলো কাউকে না দেখে জিজ্ঞেস করে, এখানে কি কেউ থাকে না? রবিন জানায়, এখানে তো কেউ নেই, আশেপাশের 2-4 কিলোমিটারের মধ্যেও কেউ নেই। এই কথা শুনে আইরিনের মনে যেন ভয়ে ঢুকে যায়। রবিন বলে, আমি আপনার সাথে থাকতে পারতাম, কিন্তু বাড়ি না ফিরলে বউ কেলাবে। ফ্রিজে দুজনের খাবার আছে, আপনারা দুজন আসতে চেয়েছিলেন, তাই দুজনের খাবার ম্যানেজ করেছি। আপনি একা আসছেন জানলে এত বড় বাংলোর ব্যবস্থা না করে ছোট এক বাড়ির ব্যবস্থা করতাম। আইরিন এরপর তার বেডরুম দেখাতে বলে। রবিন বেডরুমে নিয়ে আসলে আইরিন জিজ্ঞেস করে, এখানে ইলেকট্রিসিটি সবসময় থাকে তো? রবিন জানায়, হ্যাঁ, ইলেকট্রিসিটি থাকে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আইরিন বাথরুম দেখে বলে, পানি সবসময় থাকে তো? রবিন জানায়, এসবের কোনো সমস্যা নেই, তবে বাথরুমের দরজার সমস্যা আছে, লাগালে খোলে না, খুললে লাগে না। বহু পুরাতন বাংলো, বোঝেনি তো, তবে চিন্তার কারণ নেই, ধাক্কা দিলেই খুলে যাবে। এখানে একটাই সমস্যা, শেয়ালের ডাক। শেয়ালের ডাক সারা রাত ভর শুনতে পাবেন। এসব বলে রবিন চলে গেলে আইরিনের মনে সংশয় ঢুকে যায়। এমত অবস্থায় রবিন আবার ফিরে এসে জানায়, থেকে থেকে বাথরুম থেকে সাপ বের হয়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, সাপ কিছু করবে না, ভালো সাপ। এবার রবিন চলে গেলে আইরিন সবকিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় শেয়ালের ডাক তাকে ভালোই প্যারা দেয়। পরের দিন আইরিন বারান্দায় বসলে একজন আইরিনকে 2টা চায়ের কাপ দেয়। 2টা দেখে আইরিন জিজ্ঞেস করে, আরেকটা কার? এমন সময় চা বাগানের ম্যানেজার আসে। আইরিনের পরিচয় শুনে বলে, এত দেরি করে উঠলেন কেন? ফ্যাক্টরির সামনে অনেক মানুষ অলরেডি জড়ো হয়ে গিয়েছে, তারা চিকিৎসা নেওয়ার চেয়ে ডাক্তারকে দেখার জন্যই বেশি এক্সাইটেড, তাই চলুন। আইরিন বলে, আমি তো সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। এটা শুনে ম্যানেজার বলে, তাহলে কি আপনি এখানে ট্যুর করতে এসেছেন? আইরিন জানায়, এখানে মার্জানাপুর আসার কথা ছিল, তিনি আমাকে বলেছিলেন আমি তার সাথে আসলে হেল্প হবে। আমিও আসলাম একটু নিরিবিলি জায়গায় পড়াশোনা করতে, সেই সাথে টুকটাক হেল্পও করা হবে, কিন্তু মার্জানাপু একটা সমস্যার কারণে আসতে পারলেন না, তাই আমি এখানে একা। এসব শুনে ম্যানেজার বলে, তাহলে তো আপনি ট্যুরে আসেন নাই, স্টাডি ট্যুরে এসেছেন। সেই সময় আইরিন চায়ের কাপে চুমুক দিলে ম্যানেজার বলে, এই চা যে খাচ্ছেন, এই চায়ের পেছনে কত শ্রমিকের রক্ত ঘাম ঝরেছে সেটা কি আপনি জানেন? আপনারা জানবেন কিভাবে? এখনকার জেনারেশন এসব নিয়ে চিন্তাই করে না। এই চা বাগান ব্রিটিশরা নির্মাণ করেছিল। তখন ব্রিটিশ এবং চা শ্রমিকদের মাঝে সম্পর্ক ছিল প্রভু দাসের, অনেক পরিশ্রম করিয়ে নিত। এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে, শ্রমিক ইউনিয়ন হয়েছে, অনেক সংগঠনও হয়েছে, কিন্তু শ্রমিকদের জীবনের মূল্য বৃদ্ধি পায়নি। শ্রমিকরা এখনও তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায় না। ম্যানেজার এসব বললে আইরিন মোবাইলে নেটওয়ার্ক খোঁজে, যা দেখে ম্যানেজার এবার বিরক্ত বোধ করে। এরপর আইরিন রবিনকে নিয়ে হাঁটতে থাকে, যেতে থাকে ফ্যাক্টরির দিকে। পথে আইরিন রবিনকে বলে, এখানকার পানিতে কি খুব আয়রন? কেমন জানি ঘোলা ঘোলা পানি বের হচ্ছে। রবিন জানায়, ট্যাঙ্কি অনেকদিন পরিষ্কার করা ছিল না তো, তাই এমন হয়েছে। আইরিন এরপর জানতে চায়, ম্যানেজার বাবু কি সবার সাথে এভাবে রেগে কথা বলে? রবিন জানায়, কিছু কিছু চাইনিজ মোবাইল আছে না, বাজলেও এক, না বাজলেও এক। ম্যানেজার বাবু কিছুটা তেমন, সবার সাথেই এমন। আইরিন বলে তার অভিজ্ঞতার কথা। সে বলে, তার মনে হয়েছে সে যেন কোনো ইন্টারভিউ দিতে এসেছে। চা খাচ্ছি, সেই চাও তৈরি কিনা রক্ত ঘাম থেকে। রবিন বলে, তা কিন্তু ঠিকই, চা কিন্তু রক্ত ঘাম ঝরিয়েই তৈরি হয়। রবিন এবার জিজ্ঞেস করে, রাতে ঘুম কেমন হলো? আইরিন বলে, আর ঘুম, একদিকে সাপের ভয়, অন্যদিকে পাতি শেয়ালের ডাক, সারা রাত আমি ঘুমাতেই পারিনি। এসব শুনে রবিন বলে, আজ থেকে ম্যাগনেট তার বউ আপনার সাথে থাকবে, কোনো সমস্যা নেই। আইরিন বলে, আমি আর এই হন্টেড এলাকায় একদিনও থাকবো না, আজকেই চলে যাব। রবিনের মন খারাপ হয়ে যায়। মন খারাপ করে বলে, আপনি ডাক্তার মানুষ, ডাক্তারই না দেখিয়ে চলে যাবেন? আইরিন বলে, আমি সবে MBBS পাশ করেছি, অত বড় ডাক্তার কিন্তু হইনি, আর আমি এখানে পড়াশোনা করতে এসেছি, সামনে আমার এক এক্সাম আছে, কিন্তু পড়াশোনাটাও ঠিকমতো করতে পারছি না। রবিন বলে, দিদি আজকে অনেকজন আসছে, কাল আরও আসবে, আপনি এভাবে যাবেন না। এর মধ্যে ফ্যাক্টরির সামনে আসলে আইরিন অনেকজনকে দেখতে পায়। এক ছোট মেয়ে আইরিনকে ফুলের মালা দিয়ে বরণ করে, সবাই দাঁড়িয়ে সম্মান করে। আইরিন চা বাগানের মেডিকেল রুমে ঢুকলে দেখে চারিদিকে অপরিষ্কার এবং ধুলো জমে গেছে। আইরিন তার বসার চেয়ার পরিষ্কার করে বসে পড়ে। রবিন তখন একজন একজন করে ভেতরে ঢোকায় ডাক্তার দেখানোর জন্য। এক বয়স্ক লোক তার নাতিকে নিয়ে ভেতরে ঢুকলে রবিনও ভেতরে এসে বসে। তা দেখে আইরিন রবিনকে বাইরে পাঠিয়ে বয়স্ক লোককে তার রোগ সম্পর্কে জিজ্ঞেস করে। বয়স্ক লোক জানায়, রোগ সম্পর্কে জানা আছে, শুধু ব্যথার আর সর্দির ওষুধ দেয়। ব্যথার জন্য সাদা পাতার সাদা ওষুধ, আর সর্দির জন্য সাদা পাতার হলুদ ওষুধ। রোগীর থেকে এসব শুনে আইরিন পুরোই অবাক হয়। মেডিসিনের বক্স খুললে দেখে শুধু প্যারাসিটামল আর হিস্টাসিন দিয়ে ভরা। তাই ডাক দেয় রবিনকে। রবিন জানায়, এসব আগে থেকেই ছিল,
বাকি ওষুধগুলো মার্জান আপা নিয়ে আসতে চেয়েছিল। নিরুপায় হয়ে আইরিন বয়স্ক রোগীকে প্যারাসিটামল আর হিস্টাসিনি দেয়। এরপর যত রোগী আসে তারাও কোনো রোগের কথা না বলে কেউ 2 পাতা কেউ 5 পাতা ওষুধ নিয়ে যায়। এতে আইরিন বেশ অস্বস্তিতেই পড়ে। সবাইকে ওষুধ দেওয়ার পর বাংলোতে এসে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। রবিন তাকে যেতে নিষেধ করে, জানায় কাল অন্য পাড়া থেকে আরও কিছু লোকজন আসবে। আইরিন জানায় এখানে নেটওয়ার্ক নেই, বাবা আমাকে ফোনে না পেয়ে এতক্ষণে সিলেটের উদ্দেশ্যে হয়তো রওনা দিয়ে দিয়েছে। রবিন তখন বলে, আপনি তো আর কোথাও পালিয়ে যাচ্ছেন না, নাকি পালিয়ে যাবেন? আইরিন বলে, এখানে থেকেই বা কি করব, সবাই তো শুধু ওষুধ নিতে আসে, কেউ এখানে মারা যাচ্ছে না। এমন সময় অনেক মানুষ আইরিনের সামনে দিয়ে এক লাশ শ্মশানের দিকে নিয়ে যেতে থাকলে আইরিন রবিনকে জিজ্ঞেস করে, এইটা কি ছিল? রবিন বলে, দিদি আপনি মারা যাওয়ার কথা বলেছিলেন না, এই দেখুন একজনের লাশ নিয়ে যাচ্ছে। এইটা বলে রবিন একটা ভ্যান নিয়ে আসতে যায়। এদিকে আইরিন লাশের পদযাত্রা দেখতে থাকলে হঠাৎ খাটনি থেকে লাশ উঠে বসলে আইরিন পুরোই ভয় পেয়ে যায়। তখন নন্দিনী নামে এক মেয়ে আইরিনকে জানায়, উনি হচ্ছেন আমাদের মৃত্যুঞ্জয় দাদা। অনেকবার তাকে আমরা মৃত ভেবে শ্মশানের দিকে নিয়ে গিয়েছি, আবার শ্মশান থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। এসব শুনে আইরিন জিজ্ঞেস করে, এখানে কি এমন ঘটনা প্রায়ই হয়? নন্দিনী জানায়, 2-4টা ঘটেছে। এখান থেকে হাসপাতাল 40 কিলোমিটার দূরে। মৃত কিনা যাচাই করতে এত দূরে তো যাওয়া সম্ভব না, তাই মৃত মানুষ জীবিত হয়। আবার সামান্য জ্বরেও মানুষ মারা যায়। এই যেমন আমার মা মারা গিয়েছে, তার সামান্য জ্বর ছিল, রাতে খেয়ে মাকে নিয়ে ঘুমালাম, সকালে আমি ঠিকই উঠলাম, কিন্তু মা আর ঘুম থেকে উঠল না। এসব শুনে আইরিনের মন খারাপ হয়ে যায়। নন্দিনীর মন ভালো করতে আবার বলে, তুমি একদম দেখতে তোমার মায়ের মতো হয়েছ, তাই না? তুমি দেখতে কিন্তু সুন্দর আছো। পড়াশোনা কত দূর করেছো? নন্দিনী জানায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। এরপর নন্দিনী বলে, এখানে অনেকবারই মেডিকেল ক্যাম্প হয়েছে, কিন্তু কোনো ডাক্তার আসেনি, আপনি প্রথম। এটা শুনে আইরিন কিছুটা অবাক হয়, তাই বলে, এখানে ডাক্তার এসেই বা কি করবে? রোগীরা তো শুধু ওষুধ নিয়ে যায়। নন্দিনী বলে, তো কি করবে? কোনো কিছু দেখালে ডাক্তার হাসপাতালে যেতে বলবে, রোগ ধরা পড়লে আলাদা টাকা খরচ, এত টাকা কই পাবে? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো, তাই না? নন্দিনীর এসব কথা আইরিনকে বেশ ভাবায়। এর মধ্যে রবিন একটা ভ্যান নিয়ে আসলে আইরিন বলে, আর 2 দিন থাকলে কি আপনি খুব বেশি রাগ করবেন? রবিন তো শুনে খুশিই হয়। এরপর রবিন ভ্যানে করে দুজনকে নিয়ে যেতে থাকে এক পাহাড়ের দিকে, যেখানে রবির নেটওয়ার্ক একটু করে পায়। সেখানে এসে আইরিন বাবা এবং মার্জানাপুর সাথে রবিনের ফোনে কথা বললে রবিন নন্দিনীকে জিজ্ঞেস করে, তুই কি এমন জাদু করলি যে দিদি থেকে গেল? আমি অনেক চেষ্টা করেও যেটা পারিনি, তুই কিভাবে পারলি? নন্দিনী বলে, দিদি আমাকে সুইট বলেছে। রবিন বলে, আমিও তো তোকে সুইট মানি। এর মধ্যে কথা শেষ হলে রবিন আইরিনকে বলে, আপনার বাবা কি বের হয়েছিল? আইরিন জানায়, অলমোস্ট বের হয়েছিল, কথা বলা একটু শান্ত হয়েছে, কিন্তু মার্জানাপুর অবস্থা তো ভালো না। তার শাশুড়ি মা আইসিইউতে ভর্তি, কিন্তু সব মেডিকেল ইকুইপমেন্ট ছিল মার্জানাপুর কাছে, কিন্তু সেগুলো তো আর নিতে পারবো না। তাই রবিনকে একটু ম্যানেজ করতে বললে রবিন জানায়, আমি পারবো না, আমার পরিচিত কেউ নেই। তখন আইরিনের মনে পড়ে যায় তার বন্ধু মিঠুর কথা। রবিনের থেকে আবার ফোন করে মিঠুকে। মিঠু জানায়, আমি তো এখনো মিটিংয়ে, আর সিলেটে ভুলেও আসতে বলবি না। আইরিন খুনসুটি করে বলে, তুই আজকাল মিটিংও করিস? শোন, আমার কিছু মেডিকেল ইকুইপমেন্ট লাগবে, আসার সময় একটু আমার বাসা হয়ে আসিস তো। মিঠু বারবার বলে, আমি যেতে পারবো না। আইরিন তখন জানাই, আমি যে বাংলোতে আছি সেটা 100 বছর পুরনো, এখানকার সব কিছু পুরনো। তারপরও মিঠু আসবে না বলে ফোন কেটে দেয়, কিন্তু আইরিন জানে সে ঠিকই আসবে। রবিন নন্দিনী বলে, আসতে তো চাইলো না। আইরিন জানাই, মিঠু আসবে, তার সাথে তার বাপও আসবে। রবিন তখন বলে, বাপ আসলে তো সমস্যা, আমার আরও একটা বাসা ঠিক করতে হবে। রাতের বেলা আইরিন পড়াশোনা করতে থাকলে রবিন এসে বলে, তাই তো বলি, ব্যাগ এত ভারী কেন? পুরো বইয়ের দোকান নিয়ে এসেছেন দেখি। আইরিন বলে, পড়াশোনা তো করতে এখানে এসেছি। এরপর রবিন জিজ্ঞেস করে, আপনি কেন এখানে থেকে গেলেন বলেন তো? আইরিন জানায়, আমি ছোটবেলা থেকেই ফার্স্ট হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। যখন শুনলাম আমি এখানে কোনো ফার্স্ট ডাক্তার হয়ে এসেছি, তখন ভাবলাম আমি এখানে না থেকে গেলে আর কখনো ফার্স্ট হতে পারবো না, এজন্যই আছি। রবিন আজকের রাতে ম্যাগনেট তার বউকে আসতে বললে আইরিন জানায়, এসবের আর দরকার হবে না, আমি একা থাকতে পারবো। আর যেই বইটা পড়ছি এটা ভূত প্রেতের বাপ। এসব বলার পর আইরিন আগামীকাল রোগী দেখার সময় নন্দিনী যেন সাথে থাকে সেটা রবিনকে বলে। রবিন জানায়, হয়ে যাবে। পরের দিন মিঠু মেডিকেল বক্স নিয়ে সিএনজি করে চলে আসে চা বাগানে, কিন্তু নেমে যায় ভুল জায়গায়। এর মধ্যেই সিএনজিও চলে গেলে মিঠুকে মেডিকেল বক্স মাথায় নিয়েই হাঁটতে হয়। এদিকে আজও রোগী এসে ওষুধ চাইলে আইরিন নন্দিনীকে বুঝিয়ে বলতে বলে। নন্দিনী তখন রোগীকে জিজ্ঞেস করে, আপনার হাতে যে ব্যথা ছিল সেটার কি হলো? রোগী জানায়, ব্যথা তো এখনও আছে, নিম পাতা দিলে একটু ভালো হয়, কিন্তু আবার বাড়ে। আইরিন তখন হাত দেখে বলে, এখন সমস্যা কম হলেও ধীরে ধীরে তা বাড়বে,
তাই দ্রুত সঠিক চিকিৎসা নিতে হবে। এদিকে মিঠু বক্স নিয়ে চা বাগান দিয়ে হাঁটতে থাকলে মহিলা শ্রমিকদের চায়ের পাতা মাথায় নিয়ে হাঁটতে থাকে। তা দেখে মিঠু তাদের থামিয়ে পাতার বস্তা মাথায় নিলে দেখে যে অনেক ভারী। মহিলা শ্রমিক তখন জানায়, এইটা নিয়ে আমাদের 10 কিলোমিটার হাঁটতে হয়। এইটা শুনে মিঠু জিজ্ঞেস করে, আপনারা কত টাকা পেয়ে থাকেন এর জন্য? মহিলা শ্রমিক জানায় 185 টাকা। মিঠু তাদের বিদায় দিয়ে আবার মেডিকেল বক্স মাথায় নিয়ে হাঁটতে থাকে। এর মধ্যে মিঠু আইরিনের বাংলোতে পৌঁছে গেলে মিঠুকে দেখে আইরিন খুবই খুশি হয়, ছুটে আসে মিঠুর কাছে, ধন্যবাদ জানায় মিঠুকে। মিঠু কিছুটা বিরক্তি বোধ করে আর বলে, তোর জন্য কত আমাকে হাঁটতে হলো, প্রথমে ভুল জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে মাথায় বক্স নিয়ে এখানে এসেছি। আইরিন আরও একবার মিঠুকে ধন্যবাদ দিয়ে রবিনের সাথে পরিচয় করিয়ে দেয়, জানায় মিঠু তার স্কুল ফ্রেন্ড, কিন্তু বুয়েটে পড়াশোনা করে এখন জুনিয়র। মিঠু আবার রবিনের গোঁফ দেখে বলে, এই গোঁফ কবে থেকে আপনার? রবিন জানায়, জন্ম থেকেই। মিঠু এটা শুনে বলে, জন্মের সময় কি আপনার গোঁফ ছিল? রবিন জানায়, সেটা তো আমার বাবা মা বলতে পারবে। রবিন রকড, মিঠু শকড। রাতের বেলা মিঠু আইরিনকে জিজ্ঞেস করে, যাবি কখন? আইরিন জানায়, সবে তো মেডিকেল ইকুইপমেন্ট আসলো, পরশু যাব। মিঠু এরপর পড়াশোনার খোঁজ নিলেই আইরিন জানায়, এবার যে পড়াশোনার অবস্থা, 1 বছর বোধহয় বসেই থাকতে হবে। মিঠু তখন বলে, বসে থাকবি কেন, বিয়ে করে ফেল, পাত্র তো রেডি আছে। আজ রাতে ট্রায়ালও দিতে পারিস, ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আইরিন বলে, ধোঁয়া ওঠা ইঞ্জিনের সাথে ট্রায়াল দেওয়ার ইচ্ছে নেই। আইরিন এই কথা বলে কারণ মিঠু তখন সিগারেট খাচ্ছিল। দুজনের মধ্যে আরও বেশি খুনসুটি চলে। পরের দিন সকালে আইরিন মেডিকেল সেন্টারে যাওয়ার জন্য রেডি হলে মিঠু চা খেতেই ব্যস্ত থাকে। চা খাওয়া দেখে আইরিন বলে, এই চা কিন্তু রক্ত আর ঘাম দিয়ে তৈরি। মিঠু কোনো কিছু না বললে আইরিন জানায়, তোর তো কোনো এক্সপ্রেশন নেই। মিঠু বলে, আগের রক্ত ঘামের চা তৃপ্তি সহকারে খেতে দে, তারপর কথা বলি। চা খাওয়া শেষ হলে দুজন চলে আসে মেডিকেল সেন্টারে। সেখানে মিঠুকে পরিচয় করিয়ে দেয় নন্দিনীর সাথে, জানায় নন্দিনী অনেক ট্যালেন্টেড। এরপর আইরিনদের সাথে মিঠু রোগী দেখার জন্য রুমের দিকে যেতে চাইলে আইরিন বলে, তুই কোথায় যাচ্ছিস? তুই পুরো এলাকা দেখ আর আমরা রোগী দেখি। মিঠু চা বাগানে ঘুরে চা শ্রমিকদের সাথে ছবি তোলে। একটা বাড়িতে এসে দেখতে পায় সেই মৃত্যুঞ্জয় দাদাকে, যিনি বাইরের মাচাঙে স্ট্যাচু হয়ে বসে থাকলে মিঠু তার ছবি আঁকতে থাকে। এইদিকে আইরিন খুব ভালোভাবে রোগী দেখতে থাকে। এর মধ্যে আসে প্রথম দিনের ওই বয়স্ক রোগী। সে এসে ওষুধ চাইলে আইরিন বলে, আপনার তো কোনো অসুখ নেই, আপনাকে কেন ওষুধ দেব? লোকটি তখন দেখিয়ে দেয়, আমার পুরো শরীর ব্যথা। তারপরও আইরিন কোনো মেডিসিন দেয় না। লোকটি তাই বাইরে এসে রবিনকে বলে, এই ডাক্তার অনেক কম বয়সী, কিচ্ছু বোঝে না, কোনো ওষুধই দিল না। রবিন বলে, চিন্তা করবেন না, ওষুধ আপনি পাবেন। আপনি মারা গেলেও দরকার হলে আমি আপনার চিতায় ওষুধ দিয়ে আসব। অন্যদিকে মিঠু ঘুরতে থাকলে কয়েকজন চা শ্রমিকদের খেতে দেখে তাদের সাথে বসে খাবার খায়। খাবার খাওয়ার সময় জানতে পারে আশেপাশে কোনো পানি নেই। খাবার খেয়ে তারা মাটিতে হাত মোছে, টয়লেট তাদের বাগান। কথাগুলো ভাবায় মিঠুকে। এদিকে আইরিনের কাছে এক মা তার মেয়েকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসে। মা জানায় তার মেয়ে একের পর এক টয়লেট করেই যাচ্ছে। আইরিন দ্রুত স্যালাইন দেয়। এরপর জিজ্ঞেস করে, বাড়িতে কি কোনো স্যালাইন খাওয়ার নাই? মা বলে, শাশুড়ি আমাকে একটু পানি খাওয়াতে দেয়নি, পানি খাওয়ানো নাকি নিষেধ। আইরিন মাকে সচেতন করে বলে, পাতলা পায়খানা হলে সবার আগে স্যালাইন খাওয়াবেন। মেয়ে সুস্থ হলে মা আইরিনকে গড হিসেবে মানতে থাকে, অনেক কৃতজ্ঞতাও প্রকাশ করে, যেটা আবার দেখে চা বাগানের ম্যানেজার। সেদিন বিকেলে মিঠু একটা কিছু আর্ট করতে থাকলে আইরিন সেটা জোর করে দেখে। জোর করে দেখার পর জানতে পারে এই যে বিশাল চা বাগান, সেখানে একটাও টয়লেট নেই, এমনকি বিশুদ্ধ পানিরও ব্যবস্থা নেই। তাই সেটার একটা প্ল্যান বানাচ্ছে চিত্রকর্মের মাধ্যমে। আইরিন ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে আর সেই সাথে মজা নিয়ে বলে, কেন তোমার বাবা মা তোমার নাম মিঠু রাখছে সেটা এখন বুঝতে পারছি। বিখ্যাত কার্টুন মিনা মিঠুর সেই টয়লেট উক্তি নিয়ে মিঠুর সাথে মজা করতে থাকলে ম্যানেজার চলে আসে। ম্যানেজারকে দেখে দুজন খুনসুটি থামায়। তারপর আইরিন ঘরে চলে যায় আর মিঠু ম্যানেজারকে চা বাগানের টয়লেট প্ল্যানের ডিজাইনটা দেখায়। পরের দিন নন্দিনী কাজ করতে গিয়ে পড়ে যায়। আইরিন মেডিকেল সেন্টারে আসলে রবিন আইরিনকে ফুলের তোড়া দিয়ে বলে, আপনি এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আজকে রাতের টিকিট পাইনি, আগামীকাল সকালে টিকিট কেটেছি। আইরিন ফুল পেয়ে খুশি হয়। টিকিটের ব্যাপারেও জানাই সমস্যা নেই, কিন্তু নন্দিনীকে না দেখতে পেয়ে বিচলিত হয়ে পড়ে। তাই চলে আসে নন্দিনীর বাড়ি। এসে নন্দিনীর হাত ধরলেই আইরিন বুঝতে পারে নন্দিনী অসুস্থ। তাই জিজ্ঞেস করে, কি হয়েছে? বাইরে তখন মিঠু সিগারেট খাচ্ছিল। সেইটা রবিন দেখতে থাকলে মিঠু জিজ্ঞেস করে, তুমি কি খাবা? রবিন জানায়, আমি নেশা জাতীয় কিছু খাই না, শুধু একটু মদ খাই আর কি। এই চা বাগানে টুকটাক মদ পাওয়া যায়, সেইটাই সবাই সন্ধ্যার পর একসাথে আড্ডা দেওয়ার সময় খাই। আমি বেশি খাইতেও পারি না। মিঠু এরপর জিজ্ঞেস করে,
আপনাদের বাড়ি তো দূরে, আপনি কি চা বাগানে থাকেন? রবিন বলে, পাগল নাকি, ঘরে বউ আছে, সারাদিন যেখানেই থাকি না কেন রাতে বউয়ের কাছেই যেতে হবে। রবিন এরপর জিজ্ঞেস করে, নন্দিনীর বাবা কোথায়? রবিন জানায়, সে তো এক ভবঘুরে, কোনো কাজ কাম করে না, সারাদিন মদ খেয়ে ঘুমায়। 2 দিন বাদে নন্দিনীর বিয়ে, তাই হয়তো মানুষের থেকে ধার কর্জা করছে, চলে তো রেশন দিয়ে। ওইদিকে নন্দিনীর আসলে পিরিয়ড হয়েছে, যেটা নন্দিনী জানায় যে মা খালারা জানিয়েছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে। আইরিন জানায়, ব্যাপারটা এমন নয়, সচেতন হতে হবে। আইরিন এরপর নন্দিনীর বই ঘাটলে মার্কশিট দেখতে পায় নন্দিনীর রেজাল্ট খুবই ভালো ছিল, তাই ভর্তি পরীক্ষা দিতে বলে। সাথে জিজ্ঞেস করে, স্বপ্ন কি? নন্দিনী জানায়, আমাদের কি আর স্বপ্ন আছে? তবে আপনার সাথে কয়েকদিন ডাক্তার ডাক্তার খেলতে খেলতে পেশাটাকে ভালোবেসে ফেলেছি। নন্দিনীর এই কথাতে আইরিন বুঝতে পারে নন্দিনীর স্বপ্ন মেডিকেলে পড়া, তাই ভর্তির ফর্ম ফিল আপ করতে বলে। নন্দিনী জানায়, আজকে শেষ দিন। আইরিন বলে, 5টা পর্যন্ত তো সময় আছে। বাইরে এসে মিঠুকে বলে, তোর তো অনেক পরিচিত মানুষ আছে, তুই একটু তাদেরকে দিয়ে নন্দিনীকে হেল্প করিস। মিঠু কিছুই বুঝতে পারে না আসলে কি ব্যাপার নিয়ে বলছে। আইরিন তখন বলে, নন্দিনী মেডিকেলে এক্সাম দেবে, আজকেই ফর্ম ফিল আপ করতে হবে। আইরিনের পর মিঠু এবং রবিনকে নিয়ে সেই নেটওয়ার্ক পাহাড়ের দিকে যেতে থাকে। যাওয়ার সময় মিঠু আইরিনকে বলে, মেডিকেলে চান্স পাওয়া কিন্তু এত সহজ নয়, আছে মাত্র 10-12 দিন, এত অল্প সময়ে নন্দিনী কিচ্ছু করতে পারবে না। আইরিন বলে, স্বপ্ন পূরণের পথ তো আমরা খুলে দিতে পারি। এরপর অনলাইনে ফর্ম ফিল আপের সময় আইরিন রবিনকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলে। রবিন একবার নাম্বার তো বলে, পরক্ষণে জানায় ভুল হয়েছে, যেটাকে সে 8 বলেছে সেটা আসলে 4 হবে। এই 2 সংখ্যা নিয়ে তার যত সমস্যা হয়। এই শেষ মুহূর্তে রবিন এমন ভুল করায় আইরিন রেগে যেতেই মিঠু বলে, নন্দিনীর ফর্ম ফিল আপ হয়ে গেছে, সে তার পরিচিত এক ভাইকে সব ডকুমেন্টস দিয়ে দিয়েছে, সেই করছে। আইরিন এতে খুশি হয়। রাতে নন্দিনীর বাবা বাড়িতে এসে নন্দিনীর ওপর চোটপাট করতে থাকে, বলে, তোর মায়ের শাড়ি কি বের করেছিস? তোকে তো আর খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। নন্দিনী ঘর থেকে জানায় সে শাড়ি বের করবে। পরের দিন সকালে আইরিন এবং মিঠু ঢাকা যাওয়ার জন্য ব্যাগ গোছানোর সময় আইরিন বলে, আমরা চলে গেলে নন্দিনীর স্বপ্ন আর পূরণ হবে না। মিঠু বলে, এটা আমি আগে থেকেই জানতাম। কথাটা বুঝতে পারে না আইরিন, তাই খুলে বলতে বলে। মিঠু জানায়, কাল বাদে নন্দিনীর বিয়ে, শুধু শুধু আমরা এসব করছি। বিয়ের কথা শুনে নন্দিনী বলে, আগে জানাসনি কেন? মিঠু বলে, আগে জানিয়ে কি হবে, আর পরীক্ষারও আছে বা কদিন, এই কদিনে কিচ্ছু হবে না, শুধু শুধু এসব কিছু করছি। আইরিন বলে, আমরা তো চেষ্টা করতে পারি, আর সেই চেষ্টাই তো করছি, তাই এক্সাম পর্যন্ত আইরিন এখানেই থাকতে চায়। মিঠু তখন বলে, তাহলে তোর এক্সামের কি হবে? আইরিন জানায়, আমার এক্সামের প্রিপারেশন ভালো না, আমি এবার দিতে না পারলে পরের বার দিতে পারবো, আমার সাথে সবাই আছে, কিন্তু নন্দিনী এবার এক্সাম দিতে না পারলে আর কখনো দিতে পারবে না। মিঠু বলে, এক নন্দিনীর জীবন পরিবর্তনের মাধ্যমে এখানকার কোনো কিছু পরিবর্তিত হবে না। মিঠুর এই কথাতে এবার রেগে যায় আইরিন। সে বলে, তুই হচ্ছিস রিচ কিড, বাবার টাকা ওড়াস, তুই চাকরি না করলেও জীবন চলবে, তুই একদিনে সিগারেট খাস 400 টাকার, আর এখানে একজন শ্রমিকের সারাদিন কাজ করে পায় 185 টাকা। যদি আমার দ্বারা একজনেরও জীবন পরিবর্তন হয় তাহলেই আমি খুশি হব, তুই চলে যেতে পারিস, আমি যাচ্ছি না। মিঠু এবার রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে আইরিন আসে নন্দিনীর কাছে। আইরিন না গিয়ে নন্দিনীর কাছে আসায় নন্দিনী খুব খুশি হয়। আইরিন নন্দিনীকে নিজে পড়াতে চায়। আইরিন নন্দিনীকে নিজে পড়াতে থাকে। তা দেখে নন্দিনীর বাবা আইরিনকে বলে, আপনি সম্মানী মানুষ, আপনি সম্মান নিয়ে থাকেন, 2 দিন বাদে তার বিয়ে, সেটা মনে রাখবেন। কিন্তু আইরিন কোনো কিছুর তোয়াক্কা না করে পড়াতেই থাকে। রবিন নন্দিনীর জন্য কিনে নিয়ে আসে মেডিকেল প্রশ্ন ব্যাংক, যা দেখে খুশি হয় আইরিন। বেশ কিছুদিন পড়ানোর পরও নন্দিনী ভালো কিছু না করলে একদিন আইরিন রেগে যায়, এতে নন্দিনী কষ্ট পায়। রাতে রবিনকে নিয়ে ফেরার পথে আইরিন আবার বুঝতে পারে সে বকা দিয়ে একদম ঠিক করেনি। তখন রবিন বলে, একটা চা গাছ, এটা কত বড় হতে পারে বলুন তো? চা গাছও কিন্তু বট গাছের সমান হতে পারে, কিন্তু আমরা হতে দেই না। চা পাতা সুবিধা মতো ওঠানোর জন্য। চা বাগানের শ্রমিকরাও চা গাছের মতোই, নির্দিষ্ট এক বয়সের পর তাদের আর বাড়তে দেওয়া হয় না। এসব বলে রবিন ইমোশনাল হলে মিঠু তার কয়েকজন ছোট ভাইকে নিয়ে হাজির হয়। হাজির হয়ে বলে, তুই তো না হয় এক সাবজেক্ট পড়াচ্ছিস, কিন্তু অন্য সাবজেক্ট কে পড়াবে? নন্দিনীকে তো কোচিংয়েও অ্যাডমিট করা যাবে না, তাই কোচিং এখানে তুলে নিয়ে আসলাম। আইরিন এবার অনেক খুশি হয়। পরের দিন মিঠু একটু বের হলে এমন এক স্কুলের খোঁজ পায় যে স্কুলে চালের বিনিময়ে পড়ানো হয়। স্কুলে পড়ায় এক চা শ্রমিকের ছেলে। ছেলেটি অনার্স পর্যন্ত লেখাপড়া করেও কোনো চাকরি না করে চা শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াচ্ছে। তার ভাষ্যমতে সে যদি এখানে না পড়ায় তাহলে এখানকার কোনো কিছু পরিবর্তন হবে না। এসব শুনে মিঠু রিয়েলাইজ করে আইরিন ঠিকই ছিল, তাই আইরিনের কাছে এসে বলে, আসলে তুই ঠিক ছিলি, চা শ্রমিকদের পরিবর্তন চা শ্রমিকরাই করবে। পরের দিন মিঠু তার 3 ছোট ভাই নিয়ে হাজির হয় নন্দিনীর বাড়িতে। এসে সবাই পরিচিত হওয়ার পর
নন্দিনীকে অফলাইন অনলাইন পুরো দস্তুর পড়ানো শুরু করে। নন্দিনীর বাবা যেন বাধা না দেয় সেজন্য মিঠু মালপানির ব্যবস্থা করে। এই যে আরও কয়েকজন আসায় ম্যানেজার রবিনকে বলে, বাংলো তো দেখি পিকনিক স্পট বানিয়ে ফেলেছ। রবিন জানায়, ডাক্তার এবং পুলিশ যে কখন কার কাজে লাগে তা কিন্তু বলা যায় না, তাই তাদের থাকতে দিন। এদিকে পড়াশোনার মধ্যে আইরিনকে এক শ্রমিক মুরগি দিলে সবাইকে নিয়ে বারবিকিউ পার্টি করে। চলে আসে ভর্তি পরীক্ষার কাছাকাছির সময়। 3 ছোট ভাই বিদায়কালে নন্দিনীর হাতে তুলে দেয় ফ্রুটস। তুলে দিয়ে জানাই, পরীক্ষার আগে কোনো টেনশন করবে না, আর তোমাকে সুস্থ থাকতে হবে। পরশুদিনের এক্সামের সবচেয়ে সুন্দর ড্রেস পরে যাবে। এসব বলে বিদায় জানায়। সেদিন আইরিন আসে ম্যানেজারের কাছে। ম্যানেজার আইরিনকে দেখে বলে, থাকতেই তো চাচ্ছিলেন না, এখন দেখি যাওয়ারই নাম নেই। আইরিন ধন্যবাদ জানায় ম্যানেজারকে। ধন্যবাদ দিয়ে বলে, আপনি প্রথম দিন বলেছিলেন আমরা যে চা খাই সেটা শত শ্রমিকের রক্ত ঘাম দিয়ে তৈরি। ব্যাপারটা সেদিন না বুঝলেও এখন বুঝতে পারি, তাই রক্ত আর ঘামের দাম দেওয়ার জন্য এখান থেকে যাচ্ছি না। আরেকবার ধন্যবাদ দিয়ে আইরিন চলে গেলে ম্যানেজারও খুশিতে হাসে। আইরিন মিঠুকে সেদিন একটা কথা বলতে চাইলে মিঠু বলে, তুই যে আমাকে ভালোবাসিস সেটা বলতে হবে না। আইরিন বলে, এইটা না, নন্দিনীর ব্যাপারে বলবো। নন্দিনীর প্রতি মাসে সিরিয়াস পিরিয়ড চলে, কিন্তু নন্দিনী সেটা নিয়ে ভাবেই না। এমনকি সে প্যাডও ইউজ করে না। দেখেছিস এদের জীবন কত কঠিন। সে যদি তার স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে আমি আর তার সামনে দাঁড়াতে পারবো না। সব স্বপ্ন আমি তাকে দেখিয়েছি। মিঠু তখন বলে, এসব নিয়ে চিন্তা করিস না, যা হওয়ার হবে। আর তোর এক্সামের কি হলো? আইরিন বলে, ভাবছি নন্দিনীর এক্সামের পরপরই সোজা আমি এক্সাম দিতে যাব। তুই তোর ছোট ভাইদের নিয়ে এসে ভালো করেছিস। মিঠু বলে, আমাকে তো বড় লোকের পোলা বলে অপবাদ দিয়েছিলি, এজন্য সরিও বলিসনি। দুজনের মধ্যে আবারও খুনসুটি শুরু হয়। এক্সামের দিন চলে আসে। নন্দিনী পরে মায়ের শাড়ি। আইরিন মিঠু বাড়ির কাছাকাছি আসলে শুনতে পায় কান্নার আওয়াজ। এতে ভয় পেয়ে যায় যে নন্দিনীর কিছু হলো কিনা। কাছে এসে দেখে মৃত্যুঞ্জয় দাদার মৃত্যুতে সবাই কাঁদছে। আইরিন বলে, এরকম ওনার সাথে অনেকবার হয়েছে। মিঠু পালস চেক করতে বললে আইরিন চেক করে, আর চেক করে বুঝতে পারে এবার সত্যি মারা গিয়েছে। সবার সাথে ছিল নন্দিনীও। এরপর দুজন নন্দিনীকে নিয়ে বাড়ি আসে আর দ্রুত রেডি হতে বলে। জানাই তার আর বেশি সময় নেই। নন্দিনী জানাই, আমি রেডি। বের হবেই এমন সময় নন্দিনীর বাবা এসে নন্দিনীকে বলে, আমাদের পাশের বাড়িতে মানুষ মারা গিয়েছে, সবাই কান্নাকাটি করছে। তুই কিনা পরীক্ষা দিতে যাচ্ছিস, আবার পড়েছিস কিনা তোর মায়ের শাড়ি। এত বড় সাহস তোর কি করে হলো? নন্দিনী তার বাবার মুখের উপর কথা বললে বাবা নন্দিনীকে চড় মেরে বসে। এতে বাবার উপরে সবাই রেগে যায়। বেশি রাগে রবিন। রবিন নন্দিনীকে দুজনের সাথে পাঠিয়ে দেয় আর জানায়, এদিকে সে দেখছে। নন্দিনী এক্সাম শুরু হওয়ার পর কেন্দ্রে পৌঁছায়। তারপর ছুটে যায় তার হলে। সিন এরপর শিফট করে নিয়ে যাওয়া হয় 1 বছর পর। এবার আইরিনের বিয়ের দিন দেখানো হয়। আর হ্যাঁ, আইরিনের বিয়ে হচ্ছে দীর্ঘদিনের বন্ধু মিঠুর সাথেই। মিঠু বিয়ের আগের দিন রাতে দেখা করতে আসে আইরিনের সাথে। তারপর আইরিনের বিয়ের সাজ দেখে প্রশংসা করে। দুজনের কথোপকথনে চা বাগানে কাটানো দিনগুলো উঠে আসলে আইরিন বলে, তোকে বলেছিলাম না চা বাগানের দিনগুলো মনে করিয়ে দিবি না। সিন শিফট করে তখন দেখানো হয় নন্দিনীর রেজাল্টের দিন। নন্দিনী ফেল করলে আইরিন বলে, আমি আর কখনো নন্দিনীর সামনে দাঁড়াবো না। সিন এবার প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হলে মিঠু আইরিনকে বলে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বাইরে চল। আইরিন বাইরে আসলে নন্দিনীকে তার হাজবেন্ডের সাথে দেখে একদম ইমোশনাল হয়ে যায়। এতদিন পর এভাবে নন্দিনীকে দেখবে সে কল্পনাও করেনি। নন্দিনী আইরিনকে জানায়, এক্সাম খারাপ হওয়ায় তার সামনে আসার সাহস হচ্ছিল না। মিঠু সেখানে বলে, আমাদের বিয়ের দাওয়াত নন্দিনীকে তো দিতামই, কিন্তু নন্দিনী খুঁজতে গিয়ে পুরোই সারপ্রাইজ হয়ে যায়। তখন নন্দিনী আইরিনকে দেখায় ঢাকা মেডিকেল কলেজের চান্স পাওয়ার আইডি কার্ড। সেটা দেখে আরও ইমোশনাল হয়ে যায় আইরিন। নন্দিনী জানায়, প্রথমবার এক্সাম দেওয়ার পর ফেল আসলে আমার বিয়ে হয়ে যায়, কিন্তু আমার হাজবেন্ড আমাকে এক্সাম দিতে বলে। দ্বিতীয়বারে আমি চান্স পেয়ে যাই। হাজবেন্ড তখন বলে, আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, ঘরে যদি আমার এক ডাক্তার বউ থাকে তাহলে তো আমারই ভালো, সেজন্যই তাকে পড়তে হেল্প করি। এসব বলে মিষ্টি মুখ করায়। সবকিছু শুনে আইরিন নন্দিনীকে জড়িয়ে ধরে অভিবাদন জানায়। সুন্দর এক মুহূর্তের মধ্যেই শেষ হয় মুভিটি। চা শ্রমিকদের কষ্টের কথা আমরা শুনেছি, কিন্তু সেরকমভাবে অনুধাবন কখনো করতে পারিনি। এই গল্পটিতে চা শ্রমিকদের কষ্টগুলো যেন বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। সেই সাথে সুন্দর এক গল্পের সাথে ভালো লাগার মতো সমাপ্তিও ঘটিয়েছে। আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।